দর্শক স্বাগত জানাই আমার নির্বাচনী আলাপে। আপনারা যারা দেশের 64 জেলার একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত নির্বাচনী আড্ডায় মেতে উঠেছেন, তাদের সেই আড্ডার কিছু অনুষঙ্গ তৈরি করার জন্যই আমি এই চেষ্টাটি চালাচ্ছি। নির্বাচন জমে উঠেছে এবং আমরা দেখছি বহু বছর পরে সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য রাজধানী ঢাকা থেকে মানুষ ফিরছে যার যার গ্রামে, এবং সেই ফেরার যে দৃশ্য, বাস, লঞ্চ, ট্রেন, এমনকি বিমানে, সেটি একেবারে স্পষ্ট বোঝা গেছে। কিন্তু আমরা পেশাগত সংবাদকর্মী হিসেবে সবসময় যেটি করেছি, কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকেও সেরকম কিছু তথ্য যেটি আপনাদের আলোচনার সুবিধা হবে। যেমন, আপনারা কি এইটি ভেবে দেখেছেন যে এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, আমি যদি আওয়ামী লীগের সময় গত তিনটি নির্বাচনের ফলাফল, শতাংশ, কত মানুষ ভোট দিয়েছে সেগুলো বাদ দিই, 2001 সালের নির্বাচনে যদি আমি যাই, যে নির্বাচনে বিএনপি 193টি আসন পেয়ে বিপুল সংখ্যক মেজরিটি নিয়ে সরকার গঠন করেছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ কত শতাংশ ভোট পেয়েছিল আপনি জানেন? সেই নির্বাচনে আওয়ামী লীগ 40% বেশি ভোট পেয়েছিল। তারপরে যদি আমি 111 সরকারের পরে যে 2008 সালের ডিসেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ 48%-র বেশি ভোট পেয়েছিল, যেখানে বিএনপি এবং জামাত তারা নির্বাচন করেছিলেন, তাদের নির্বাচনের যে শতাংশ পরিমাণ সেটিও ভালোই ছিল, কিন্তু আওয়ামী লীগ 48% ভোট পেয়েছিল। এবং সেই নির্বাচন আমার জানা মতে, যেটি আমি গণমাধ্যম সহ আমাদের জাতীয় পত্রপত্রিকার যে অভিমত দেখেছিলাম, সেখানে এটি সবচেয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন বলা হয়ে থাকে। তো এই যে এই নির্বাচনের যে উৎসব, জাঁকজমকপূর্ণ আয়োজন, নির্বাচনের জন্য ঘরে ফেরা মানুষের ঢল, সেখানে শতকরা 40% মানুষের অংশগ্রহণ কি থাকবে না? এটি কি মনে হয়? আমি ঠিক জানি না এইটির বিশ্লেষণ কেমন হবে, কারণ এর মধ্যে নিশ্চয়ই প্রতিটি দলের যেরকম নিবেদিত প্রাণকর্মী থাকে, এই আওয়ামী লীগের নিবেদিত প্রাণকর্মীও ছিল এবং সেই সংখ্যাটি কি কম নয়। তাহলে তাহলে এই নির্বাচন কিভাবে জমে উঠল? এই শূন্যতা, এই যে আওয়ামী লীগ নেই এই নির্বাচনে, এই শূন্যতা কিভাবে পূরণ করা হচ্ছে? এটি কি ভেবে দেখেছেন? আমার তো মনে হয় এই যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, তীব্র বিরোধিতা, টানটান উত্তেজনা, সেই শূন্যতা পূরণ করছে এবং একটি সেতুবন্ধন তৈরি করছে ভোটারের কাছে, যে হ্যাঁ, নির্বাচনে একদিন আগেও বিএনপি জিতবে নাকি জামাত জিতবে, এই যে প্রতিদ্বন্দ্বিতা, এই যে অনিশ্চয়তা, সেটি ভোটারকে তার ভোট দিতে উদ্বুদ্ধ করছে। এবং আমরা জানি যে আমাদের দেশের এর আগের যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের সময় গত 2014-র 5 জানুয়ারি নির্বাচন, তারপর 2018 এবং 2024-এর 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, ডামি নির্বাচন পর্যন্ত আমরা দেখেছি। আপনারা কি জানেন এই নির্বাচনেও আমার কাছে কেন জানি মনে হয় এক ধরনের ডামি প্রার্থীও রয়েছে? এই যে বিএনপির এবার বিপুলভাবে ফিরে আসা এবং তারপরে তাদের নির্বাচনে অংশ নেওয়ার জন্য সারা বাংলাদেশের প্রান্ত সীমায় ঘুরে বেড়ানো, এর মধ্যেও বিএনপির ৭৯ জন প্রার্থী বিদ্রোহী হিসেবে লড়াই করছেন। এবং একটি পর্যায়ে আমরা নির্বাচন যখন তফসিল ঘোষণা হলো, তারপরে যেটি আমরা অতটা দেখিনি, পরের দিকে দেখলাম যে হ্যাঁ, নির্বাচনের যে আয়োজন ডামাডোল, সেখানে দেখা যাচ্ছে বিশেষ করে অনলাইন ডিজিটালে যে জামাতও নির্বাচনে জিতে যেতে পারে। এই যে আরেকটি অনুষঙ্গ যুক্ত হলো, তার ফলেই আমরা দেখলাম যে তারেক রহমান তার বক্তৃতাগুলো কিভাবে জামাতকে আক্রমণ করে কথা বলছে, জামাত কিভাবে আক্রমণ করে কথা বলছে, এবং চমৎকারভাবে একটি নির্বাচনের আবহ তৈরি হয়েছে। এবং সেই নির্বাচনের আবহ তৈরি করতে এতটাই সফল বর্তমান সরকার যে মানুষ বাড়ি ফিরছে, সেই পুরনো সময়ে মানুষ ভোট দিতে যেভাবে বাড়ি ফিরত, সেভাবে বাড়ি ফেরার দৃশ্যটি তৈরি করা হয়েছে। এটি অবশ্যই এই সরকারের একটি বড় কৌশল আমি বলবো, কারণ সেই কৌশল তৈরি করে দেওয়ার সুযোগ গত সরকার করে দিয়েছে। গত সরকারের সময় যে 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে বিপুল সংখ্যক তরুণ ভোট দিতে পারেনি। যারা নতুন করে ভোটার হয়েছিলেন, এই সংখ্যাটিও প্রায় 2 কোটির উপরে যারা ভোটার ছিলেন, কিন্তু ভোট দেওয়ার সুযোগ তাদের হয়নি, কারণ নির্বাচনগুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন ছিল। তো সেটি তাদেরকে এবার এই তরুণদেরকে ভোট দেওয়ার একটি মোক্ষম সুযোগ তৈরি করে দিয়েছে। ফলে এই যে বলে না যে অপরাধের একটি শেষ থাকা উচিত,
আমাদের রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনে জিততে চায় তখন তারা এমন কিছু কর্মকাণ্ড করে ফেলে যেটি আমরা সবসময় লক্ষ্য করেছি। যদি দেখেন যে সেই এরশাদ বিরোধী আন্দোলনের পরে যখন 91 গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন হলো, তারপরেই আমরা দেখেছি একটি উপনির্বাচনের কে কেন্দ্র করে কিভাবে জেতার জন্য সরকারি তরফের চেষ্টা। তারপরে আমরা আবার বিএনপিকে দেখেছি যে তারা যাতে তত্ত্বাবধায়ক সরকার তাদের পক্ষের হয় সেরকম একটি চেষ্টা। আর আওয়ামী লীগের 2014, 2018, 2024-এর যে নির্বাচন আমরা প্রত্যক্ষ করেছি সেটি আমাদের মন ভেঙে দিয়েছে। ফলে এই বারবার আমাদেরকে এই গণমাধ্যম কর্মী হিসেবে এই তথ্যগুলা দিতে হয়। আর এটিও আপনাদেরকে বোঝাতে চাই যে এই বাস্তবতা, এই যে নির্বাচনী উৎসব, এই যে জাঁকজমকপূর্ণ বাস্তবতা, এটি কিন্তু সরকারের জন্য, বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের জন্য একটি বড় মাস্টার স্ট্রোক। কারণ তাকে তার আন্তর্জাতিক পরিমণ্ডলে যে গ্রহণযোগ্যতা আমরা দেখতে পেয়েছিলাম সেটি টিকিয়ে রাখার জন্য হলেও আওয়ামী লীগবিহীন যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপিকে এমনিতে জিতে যাচ্ছে কোনো সারা সদরেই এরকম একটি বাস্তবতা না। তিনি খুবই চতুরতার সাথে, কৌশলের সাথে, দক্ষতার সাথে এই নির্বাচনটিকে এমনভাবে বিএনপি এবং জামাতের মধ্য দিয়ে জমিয়ে তুলতে সমর্থ হয়েছেন যাতে মনে করে মানুষ দেখতে পায় যে হ্যাঁ, এই নির্বাচনে তীব্র বিরোধিতা ছিল, এই নির্বাচনে বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী ছিল, এই নির্বাচনে বিপুল সংখ্যক বিদ্রোহীরা ছিল যারা না জামাত না বিএনপি, কিন্তু তারা জিতেও যেতে পারে এরকম বাস্তবতা। মানে এটা বাংলাদেশের নির্বাচনগুলো যেরকম হয় সেরকম নির্বাচনী আবহ কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আর কয়েক ঘন্টা পরে হয়তো সেটি আরো স্পষ্ট হয়ে উঠবে যে আসল বাস্তবতা আসলে কি। কিন্তু এই নির্বাচনে যেটি হতে চলেছে আমরা যেটি জানি সেটি কতখানি আমাদের সবার জন্য কল্যাণকর হয়ে উঠবে সেটি আমরা জানি না। তবে প্রার্থনা করি যেন এই ভোটের যে উৎসব দীর্ঘদিন যেটি অনুপস্থিত ছিল সেটি যেন নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে ফিরে আসে। ভালো থাকবেন সবাই।